আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। ২১-এর রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। মূল আলোচনায় যাবার আগে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার একটি আলোচনা আছে, আজকে ট্রাইব্যুনাল থেকে বিষয়টি আবারও কথা বলা হয়েছে। কিন্তু আমি প্রথমেই যে খবরটি আসলে না বললেই নয়, যে সারা দেশেই এক ধরনের জল আবদ্ধ হয়ে আছে সারা দেশ। আজকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ৬ ঘন্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালের এই টানা ভারী বৃষ্টিতে আপনি জানেন যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় পানির নিচে এখনও অবস্থান করছে। সারা দেশের বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে আজকে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার। আজ সারাদিনই ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বা হওয়ার পূর্বাভাস রয়েছে। আরেকটি সুখবর আছে আবহাওয়া নিয়ে। আমি সুখবর বলবো না কি বলবো, এটি আবহাওয়ার খবর, আমার নিজের ব্যক্তিগত তথ্য নয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন জুলাই মাসটি স্বভাবতই বর্ষাকাল হওয়ায় ঢাকা ও সারা দেশে আগামী আরও ২ থেকে ৩ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। ভারী বৃষ্টির কারণে দেশের কিছু পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যার ঝুঁকির বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগাম সতর্কতা জারি করেছে। আগামীকাল থেকে হয়তো একটু কমবে, আমরা জানি না সত্যি সত্যি কমবে কি না। দেখা যায় আবহাওয়া অফিস বলে কমবে, আবার বেড়ে যায়। আবহাওয়া যদি বাড়ে তখন কমে যায়, উল্টা হয় আর কি। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। জল আবদ্ধ বা জলাবদ্ধ এই বিষয়টি সবসময় আমরা দেখি, মানে অতিবৃষ্টি, ভারী বৃষ্টি যেমন আছে, তেমনি মানব সৃষ্টি কিছু বিষয় আছে, সেই কারণেও অনেক সময় জলাবদ্ধ হয়। আপনার কাছে কি মনে হয় এই জায়গাগুলো কি আসলে অ্যাড্রেস করার? আপনি সঠিক জায়গায় ধরেছেন। তো শুরুতে একটু আবহাওয়া বিভাগের কথা একটু না বললেই নয়। একটা সময় পর্যন্ত আবহাওয়া বিভাগ বা অধিদপ্তরের বার্তার সাথে আমাদের একটু অভিজ্ঞতাটা খারাপ ছিল, যে তারা যেটা বলে এটার বিপরীতটা হয়। কিন্তু গত মাস কয়েক ধরে একটু উন্নতি কিন্তু আমরা খেয়াল করছি। এই যে গত ২-৩ দিন যে বৃষ্টি হচ্ছে, এটার একটা আভাস তাদের ছিল এরকম। আপনি প্রশংসা করলে দেখা যাবে আবার উল্টা হওয়া শুরু করছে। কামনা করে যেন আবার উল্টা না হয়। তো সমস্যা কিন্তু আমাদের বৃষ্টি সমস্যা না, এই মৌসুমে বৃষ্টি হবে সেটাই প্রত্যাশিত। আপনাদের পারিপার্শ্বিকতা বলেন, বিশেষ করে আমাদের কৃষি, এসব সেক্টরে বৃষ্টির একটা প্রস্তুতিও থাকে। তো সমস্যা দেখা দিয়েছে কিন্তু বৃষ্টিটা আবদ্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া, পানিটা গোলমালটা ওখানে আজকে বেশি আলোচিত কেন? এটাই বাস্তবতা, যেহেতু আজকে ঢাকা শহরও বেশি আক্রান্ত। এই বছরের বা গত কয়েক বছরের মধ্যে সম্ভবত আজকে একটা অন্যরকম দিন, যে জলাবদ্ধতার কষ্ট। চট্টগ্রামে কিন্তু গত ৪-৫ দিন ধরে চলছে একটু একটু করে, ওইভাবে ফোকাস হয়নি। আবার আরেকটা অংশের খবর বা তথ্য আমাদের কাছে ঠিক ওভাবে আসছে না। চট্টগ্রাম বা আশপাশের যে পার্বত্য জেলাগুলোতে সম্ভবত ৬-৭টা উপজেলা সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে বিজিবিও নেমে পড়েছে। গতকাল থেকে না, বিজিবি কয়েকদিন ধরে কাজ করছে। গতকাল থেকে তারা সিরিয়াসলি কাজ করছে, যেখানে তারা সীমান্ত পাহারা দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশের এমনই বাস্তবতা, তাদেরকে কিন্তু এখন পাহাড় ধস, বন্যা এসব সামলাতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক অবদান রাখছে তারা। আবার পাহাড় ধসের একটা আভাসও কিন্তু ছিল গত কয়েকদিন থেকে, কিন্তু বাস্তবতাটা দেখেন এত নিষ্ঠুর, বা ক্ষেত্র বিশেষে এটা অগ্রাহ্য করার মতো একটা প্রবণতা। মাইকিং করছে যে ঝুঁকিপূর্ণ, পরিস্থিতি খারাপ হতে পারে, তারপরে সরানো যায় না, জোর জবরদস্তি করতে হয় সরাতে গিয়ে। কারণ ওখানে এই বন্যা বলেন, বৃষ্টি বলেন, এটা শুধু প্রাকৃতিক বিষয় নয়, এটার সাথে বোধহয় একটা অর্থনীতিও আছে। বিশেষ করে পাহাড় প্রশ্নে, পাহাড় দখলে রাখা, মাঝে মধ্যে মৃত্যুর শিকার হওয়া, তারপরও হাল ছাড়ে না। কিন্তু পাহাড় কাটছেন তো, পাহাড় কাটছেও, দখলেও নিচ্ছে, কাটছেও, মাটি বিক্রি করছে। তো এই এক নিষ্ঠুর অর্থনীতি আছে ওখানে। আবার চট্টগ্রামে যখন কিছুদিন আগে এরকম অবস্থাই হলো, পুরো শহর ডুবে গেল, চট্টগ্রামে বৃষ্টি আবার একটা ভালো রাজনীতি আছে, স্থানীয় সরকারে এটা খুব কাজে দেয়। বিশেষ করে মেয়র যিনি হন বা হবেন, তিনি এটাকে তার মতো করে ব্যবহার করেন। এবং চট্টগ্রামের মানুষ এতই আক্রান্ত পানিতে, যিনি পানি বিষয়ে বেশি
মনোমুগ্ধকর প্রতিশ্রুতি দিতে পারেন, পরিস্থিতি তার তার অনুকূলে অবস্থা যায়। ভালো হয়। মোটামুটি কয়েক যুগ ধরে এটা চলছে। কিন্তু এই কিছুদিন আগে যখন গোটা শহর ডুবে গেল, আমাদের সরকারের দিক থেকে সেটা অস্বীকার করার শুরু হলো যে না, এই ছবিগুলো নাকি এআই দিয়ে তোলা ছবি। এগুলো কিন্তু মানুষকে কষ্ট দেয়, যারা ভোগে, ভুক্তভোগী যারা, তাদের কিন্তু কলিজা ছিঁড়ে যায় এই ধরনের বয়ানে। তো আজও চট্টগ্রামে খুব বাজে অবস্থা, আজকে ঢাকায় বেশি বাজে অবস্থা হওয়াতে আমরা বোধহয় একটু বেশি অ্যাটেনশন দিচ্ছি। তো এখানে আমাদেরকে কি ইঙ্গিত করে? আমরা চট করে বৃষ্টির ওপর দোষ দিয়ে দেয় যে বৃষ্টি বেশি হয়েছে, এটা মুখস্থ দোষ দেওয়া যায়। বৃষ্টিরে দোষ দিলে সে কোনো প্রতিবাদে করে না, কিন্তু দোষারোপের জায়গাটা কোন জায়গায়? ওই পানিটা সরতে পারছে না গোটা ঢাকা শহরে। এখানে নানান দিক আছে। একটা হচ্ছে ঢাকায় 57-58টা স্পষ্ট বড় বড় খাল নাই হয়ে গেছে, খুঁজেও পাওয়া যায় না কোথাও। না মোস্তফা কামাল ভাই, খালে যে পানি যাবে সেই পানিটা কিভাবে যাবে? আপনি যে মুখগুলো যে দেখেন, আমি দেখছি যে রাস্তায় সব মুখগুলোও নাই, পলিথিনে বন্ধ হয়ে গেছে। মুখও নাই, খালও নাই। অনেক খাল কিন্তু নাই হয়ে গেছে। এখন যদি আপনি এই প্রজন্মের বা আমাদের চেয়ে 2-4 বছরের ছোট তাদেরকে যদি বলেন যে কারওয়ান খাল কোথায় ছিল, বলতে পারবে না। এটা এই এলাকাতেই ছিল, নদীর মতো। যদি বলা হয় যে বালু নদী কোথায় ছিল, বলতে পারবে না। এটা এখান থেকে মাইল কয়েক দূরে, অর্থাৎ বিটিভির কর্নারে যে একটা এখন খালের মতো দেখা যায়, এটার নাম ছিল বালু নদী। এরকম যদি বলা হয় যে দুলাই খাল কোথায় ছিল, বলতে পারবে না, ওইটাই কিন্তু ধোলাই খাল। এরকম একটা অবস্থার মধ্যে তারপরও যে কয়েকটা খাল ছিল এই ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে, এমন অবস্থা করা হয়েছে যে ওখানে যে খাল ছিল, আপনি সাক্ষী সাবত জোগাড় করাও বড় কঠিন। ওখানে বিশাল অট্টালিকা উঠে গেছে। তো যারা এই দখলবাজিটা করে, খাল দখলও একটা অর্থনীতি, একটা ব্যবসা বা একটা দুর্বৃত্তায়ন যেটাই বলেন, তারা কিন্তু খুব বুঝে শুনে এটা করে, খুব বুঝে শুনে করে, যে করে ফেললে কোনো প্রতিকার মিলবে না বা এটা সরাতে আর পারবে না। এর মধ্য দিয়ে সরকারের দিক থেকে বিভিন্ন সরকার, এই সরকার আজও করেছে, বৈঠকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দলীয় ফোরামে গত রাত বিএনপির সর্বোচ্চ যে তাদের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে যে বৃষ্টির পানি কিভাবে সরানো যাবে, অথবা ঢাকা শহরকে কিভাবে আবর্জনা মুক্ত করা যাবে। অর্থাৎ গুরুত্ব দেওয়ার প্রশ্ন কিন্তু কম দেয়া হচ্ছে না। তো আপনারা যখন ভাণ্ডই নাই, ভাণ্ডই খেয়ে ফেলেছে, তো ওখানে কতটুকু গুরুত্ব দিয়ে কতটুকু উদ্ধার করা যাবে, এটা কিন্তু খুব ভাবনার বিষয়। তার উপর বন্যা, এটার সাথে আমরা মুখস্থ, বন্যার মৌসুম। তো বন্যায় ওখানে নানান দিক আছে। হাওর অঞ্চলে যে বন্যা হয়, এটাকে মোটেই প্রাকৃতিক বন্যা বলা যায় না। হাওরে অট্টালিকা বানিয়ে, হাওরে বিশাল রাস্তা বানিয়ে হাওরের সর্বনাশ পুরোটা করে দেয়া হয়েছে। ওই সর্বনাশ কিন্তু সারা দেশ এখন ভোগে। আপনি কিশোরগঞ্জ অঞ্চলে বা ওই অঞ্চলে যে কয়েকটা হাওরে বিশাল বিশাল রাস্তা তৈরি করা হয়েছে, বাহবা দেয়া হয়েছে, ওগুলোর জের কিন্তু এখন সারা দেশ সইছে। মৌসুমের বাইরেও ওখানে বন্যা হয়, আগাম বন্যা হয়, কিন্তু বলার কিছু নাই। আপনি সৌন্দর্যের দিকে তাকাতে হয়, হাওর দেখতে হয়, জ্যোৎস্নারাত দেখতে হয়। এক নিষ্ঠুর অবস্থায় আমাদেরকে ফেলা হয়েছে। তারপরে হচ্ছে প্রতিবেশী দেশের প্রাসঙ্গিকতা। তো নদীগুলো তো এখন আর এক দেশীয় নদী নয়, ম্যাক্সিমাম নদী কিন্তু অভিন্ন, 54টা নদী, 54-55টার মতো। দু একটার সাথে বোধহয় আশপাশে আরও দু একটা রাষ্ট্র প্রাসঙ্গিক আছে। তো ওই জায়গায় আমাদের মধ্যে বেশি আলোচিত তিস্তা। একদিকে তিস্তার আলোচনা, তিস্তা এখন আর শুধু নদীও না, তিস্তা একটা পরিকল্পনা, তো আবার পরিকল্পনাও না, মহাপরিকল্পনা। ওখানে আবার শুধু ভারত প্রাসঙ্গিক না, ওখানে আবার চীনও প্রাসঙ্গিক। অর্থাৎ তিস্তা এখন যত না নদী, তার চেয়ে বেশি কূটনীতির আইটেম, রাজনীতির আইটেম। তার উপর আবার এসেছে পদ্মা ব্যারেজের প্রশ্ন। প্রত্যেকটাই প্রয়োজনীয়, অপ্রয়োজনে নয়। আমাদের পানির বিষয় হয়, পানি মোকাবেলা করার বিষয় না, পানি সংরক্ষণের একটা পদ্ধতি আছে, আমরা সেটাকে এমফাসিস দিচ্ছি মাঝে মধ্যে। কিন্তু সেটা নিয়ে একটু দূর এগুতে না এগুতেই আমরা আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছি, ওই বিষয়টা তামাদি হয়ে যায়। আমি ধারণা করি আজ আমরা যে আলোচনা করছি, ঢাকার এই পানি যদি দিন দুয়েকের মধ্যে পরিষ্কার হয়ে যায়, আমরা আর এই নিয়ে থাকবো না। কিন্তু এই নিয়ে তো থাকার বিষয় আছে। আমরা হামে ভুগছি। এই পানি কিন্তু ডেঙ্গুর বংশ বিস্তারের একটা উৎকৃষ্ট ভূমি। একদম আপনি যাকে বলবেন যে হ্যাচারি বলতে পারেন, যে উৎপাদনের প্রশ্নে হ্যাচারির মতো। আমাদের এখন পর্যন্ত ওই দিকে কিন্তু খুব একটা অ্যাটেনশন নেই। পানি যেখানে যেখানেই থাকবে ওখানেই একটা শঙ্কা, এই সংখ্যাটা থেকেই যায়, এটা প্রাকৃতিক বিষয়। তো এগুলো নিয়ে সরকার যেহেতু অ্যাটেনশন দিয়েছে, আমরা আশা করব অ্যাটেনশনটা শুধু টিভি সংবাদ বা গণমাধ্যমের সংবাদ হওয়ার জন্য যেন না হয়, কার্যকরভাবে যেন এটা একটু সিরিয়াসলি নেওয়া হয়। জি
কামাল ভাই, আপনার কাছে আবারও আসবো আমরা। সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আমরা কামাল ভাইয়ের বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যে প্রাকৃতিকও আছে, যেমন মানুষ্য সৃষ্টিও অনেক কিছু আছে, প্রতিবেশী দেশেরও ভূমিকা আছে। আপনার কাছে কি মনে হয় এই সার্বিক বিষয়গুলো থেকে আসলে কিভাবে আমাদেরকে মোকাবেলা করা উচিত সামনের দিনগুলোতে? জি, ধন্যবাদ। ভাই তো অনেক সাংবাদিকতা জানে, উনি অনেক খবর জানে, আমি এত খবর জানি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটু ম্যাক্রো লেভেলে কথা বলতে চাই। আমি একদম উপরে, আমি যেহেতু এক্সপার্ট না এই ব্যাপারে, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের সবচেয়ে বড়, আমি সেদিন সুরজিৎ বাল্লা বলে একজন ভদ্রলোক আছে, উনি বোধহয় অ্যাডভাইজার ছিলেন, ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন প্রধানমন্ত্রীর, ভারতীয় প্রধানমন্ত্রীর। তো উনি বলতেছেন যে সবচেয়ে বড় প্রবলেম ইন্ডিয়ার কে, সেটা উনি বলতেছেন বড় বাবু। বড় বাবু যারা থাকে, হ্যাঁ, বড় সেক্রেটারি যারা থাকে, আপনি দেখবেন যে তাদের কিন্তু কখনো চাকরি যায় না, তাদেরকে কিন্তু কখনো জেলে যেতে হয় না। এই যে এখানে আপনি জলাবদ্ধতার কথা বলছেন, তার মানে পানি নিষ্কাশন ব্যবস্থার নিশ্চয়ই দায়িত্ব আছে কোনো একটা অফিসের, সেটা ওয়াটার সাপ্লাই হোক বা যেই হোক। তো তারা এই 30 বছর ধরে করেছে কি? তাদের সামনে দিয়ে যখন তাদের পানি নিষ্কাশন যে জায়গাটা দিয়ে যায়, আমরা জানি একটা ঢালু জায়গা দিয়ে যেতে হবে, ড্রেনেজ হইতে হবে, এটার তো একটা ব্যাপার আছে। তাহলে ওই যে খালগুলা বললেন, ভাই বললেন যে খালগুলো চলে যাচ্ছে, তো আশা করেছে কি? তাদের কারো চাকরি গেছে? তাদের কিন্তু চাকরি যায় নেই। মানে এটা কিন্তু একটা অশুভ নেক্সাস। অশুভ নেক্সাসটা হচ্ছে, আমি যেভাবে দেখি, রাজনৈতিক নেতৃত্ব যাদের পার্টি চলে দুর্নীতির টাকার উপরে, এবং তারা আবার এখানে রাখছেন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে যে সিস্টেম হয়ে আসছে। ব্রিটিশ আমলে কিন্তু আমাদের ইয়েদের আপনার যারা ব্যুরোক্রেট ছিল, আমলা ছিল, তাদের তো আর কোনো জনগণের পক্ষে যেতে হবে না, তারা রাষ্ট্র, তথাকথিত ব্রিটিশ রাষ্ট্রের পক্ষে থাকবে। এবং ব্রিটিশ রাষ্ট্রের পক্ষে থেকে তারা আসলে জনগণের বিরোধিতাই করতো, তারা জনগণের বিরুদ্ধেই থাকতো। ঠিক যখন তারা আবার এই ভারত স্বাধীন হলো এবং আমরাও পরে স্বাধীন হলাম, আমরা তো ওই সিস্টেমটাই চালাই যাচ্ছি। আমাদের এখানে, আমি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বলছি যে আসলে আমাদের প্রবলেম হচ্ছে রাষ্ট্র। আমি যখন আমার চাকরি শুরু করি 91 সালে, তখন আল্লাহ পাককে বাঁচাইছেন যে আমি একটা নীতি আমার মাথায় ঢুকছিল। সেটা হলো, কিভাবে ঢুকছিল সেই যাচ্ছে না, কিন্তু ঢুকেছিল। সেটা ছিল যে আমি কূটনীতিক যেহেতু সার্ভিসে ছিলাম, আমি বলেছিলাম আমি আসলে বাংলাদেশের সবচেয়ে দুর্বল মানুষকে প্রতিনিধিত্ব করি, আমি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি না। ভিতরে ভিতরে আমার এটা ছিল, আমি তার বাইরে বলতে পারছি না যে আমি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি না। কারণ রাষ্ট্র কি আসলে? রাষ্ট্র হইল গিয়ে অভিজাতদের একটা তৈরি করা একটা স্ট্রাকচার। হ্যাঁ, যেমন কর্পোরেশনের নামে যেমন মানুষ যেমন ক্রাইম করতে পারে, রাষ্ট্রের নামেও কিন্তু এরা ক্রাইম করে, এবং এই অপরাধটা করে রাষ্ট্রের নামে। আপনি যদি জনগণের পক্ষে হইতেন তাহলে কিন্তু এই ক্রাইমগুলো, অপরাধগুলো করতে পারতেন না, বুঝছেন? রাষ্ট্রটা যেহেতু একটা বিমূর্ত একটা জিনিস, সেটার নামে করা যায় যে আমি রাষ্ট্রের জন্য করেছি, আমি রাষ্ট্রের জন্য 1 লক্ষ লোককে মেরে ফেলেছি। কে, হু টোল্ড ইউ? তো ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা ধরেন পাহাড়ে, এবারও পাহাড় ধসে মৃত্যু হয়েছে। তো পাহাড় ধসে মৃত্যু হচ্ছে, এইখানকার ডিসি, এসপি, ইউএন, এরা করে কি? আপনার একটা জিনিস কি, এই যে এখানে যে বৃষ্টি হয়, পাহাড় ধসে পড়ে, কোন পাহাড় ধসে পড়বে, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞানের বিষয়। জি, এটা কিন্তু মানবীয় না, এটা বিজ্ঞানের বিষয়। সুতরাং আপনি কিন্তু একবার যদি একটা পাহাড়ের মানে মনে করেন যে এই পাহাড়গুলো হচ্ছে গিয়ে আপনার ঝুঁকিপূর্ণ, এবং এটা রিপোর্ট থাকে, এটা রিপোর্ট থাকা উচিত না, এটা ঝুঁকিপূর্ণ হবে। তাহলে ঝুঁকিপূর্ণ হওয়ার পরে ওখানে ওটাকে আপনি ব্লক করার জন্য কি কি ইয়ে করবেন, আপনার টেকনিক করবেন, সেটাকে আপনি দেওয়াল উঠাবেন নাকি কোন ধরনের পাথর দিবেন, কি করবেন? এটা তো ওই মানে আমলা বা ইঞ্জিনিয়ার এটা বলবেন, তার কথা মতো কাজ করার পরেও যদি না হয়, তাহলে উনাকে আপনি দায়বদ্ধতার মধ্যে আনবেন, জবাবদিহিতার মধ্যে আনবেন। সুতরাং আপনি এখানে দায়বদ্ধতা আপনার থাকবে না, মানে কোনো আমলার দায়বদ্ধতা থাকবে না। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃত্বেরও দায়বদ্ধতা নাই, কারণ 5 বছর পরে কি হবে? আর 5 বছর পরে আমি আবার 5 বছর ওয়েট করব, 5 বছর ওয়েট করার পরে ওরা ভুলে যাবে, আবার আমি চলে আসবো, এটাই মনে করে। তাহলে উনারা আসলে, ভাই যে বললেন না যে গুরুত্ব দিয়ে আলোচনা করছে, এটা কি পারফরমেটিভ? এটা কি খালি গুরুত্ব ঠিকই হ্যাঁ মুখে মুখে দিচ্ছেন, নাকি আসলে কাজে হবে? হ্যাঁ, সো আমার কাছে, আমি যেটা বলতে চাই, আমি এটা অন্য জায়গায় বলি যে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান,
ভেঙে পড়া শুরু হয় কিন্তু 17ই ডিসেম্বর 1971 সালে। এবং শেখ মুজিবুর রহমান সাহেব আসার পরে এটা তো মানুষজন মনে করেছিল যে এটাকে উনি ঠিক করবেন, এবং আমাদের কয়েকদিন পরেই আশা ভঙ্গ হয়ে গেল যে না, উনি এটা ঠিক করবেন না। এবং ওইটার পরের থেকে গত 57 বছরে কিন্তু একই সিস্টেম চলে আসছে। ঢাকার অবস্থা কেমন মনে হয় আপনার কাছে? আপনি তো অনেক শহর দেখেছেন বিশ্বের, সেখানে আমরা কোথায় আছি আসলে? আচ্ছা, আপনি এখন যে বললেন না যে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, আমি তো আজকে তো বায়ু দূষণ থেকে কিছুটা বেঁচেছি, তাই না? বৃষ্টি হলে তো বায়ু দূষণ কমবে, তার মানে হয় আপনি বায়ু দূষণ খাবেন, না হলে আপনি জলাবদ্ধতায় পড়বেন। দুটোর একটাতে আপনাকে পড়তেই হবে। সুতরাং ঢাকাকে আপনি যদি বায়ু দূষণের মানে ইয়ের থেকে দেখেন, দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের বন্ধুরা যারা ধরেন উত্তর আমেরিকায় থাকে বা ইউরোপে থাকে, তারা এখন বাচ্চাদেরকে নিয়ে, মানে তাদের বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখানে আসতে চায় না। অনেকের যাদের শরীর খারাপ, মানে ধরেন তারা কিন্তু ঢাকায় আসা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তাদের জন্য, রেসপিরেটরি প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। ঢাকা আপনি কয়েকটা জিনিস দেখেন যে ঢাকায় আপনার পাবলিক ট্রান্সপোর্ট কি আছে। পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু বনানী থেকে বা গুলশান থেকে আপনার মতিঝিলে আসার জন্য ধরেন একজন ভদ্রলোক তিনি যে আসবেন, ওনার জন্য কিন্তু প্রপার ফেসিলিটিও নাই। এখন একটা হয়েছে আপনার মেট্রো রেল, কিন্তু মেট্রো রেল তো সব দিক দিয়ে যায় না। আমাদের যেই আপনার আছে, যেই যানজট, আমাদের পানির কোয়ালিটি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ভাইও বলতে পারবে যে আমাদের এখানে, আমি বাংলায় বলতেছি না, কিন্তু এখানকার ফিকাল এলিমেন্ট কতটুকু সেটা কিন্তু একটা বিরাট আমাদের এই পানি। হ্যাঁ, সুতরাং পানি ঠিক নাই, বাতাস ঠিক নাই, রাস্তা ঠিক নাই, হ্যাঁ, এবং কেউ যে এটার দায়বদ্ধতা আছে তাও নেই। ওয়াটার লগিং থেকে কিভাবে বের হওয়া যায় আপনার কাছে কি মনে হয়? আমার কথা হলো যে পানি যেখান দিয়ে আসে, পানি বের হওয়ার জন্য ঢালু জায়গাগুলো থাকে, সেই ঢালু জায়গা করতে হবে আপনাকে, ঢালু থাকার কথা। আচ্ছা, তো সেই ঢালু জায়গা দিয়ে আপনাকে ওই জায়গাতে কোনো স্ট্রাকচার আপনি রাখতে দিতে পারেন না, পলিথিন আপনাকে ওখানে কেটে দিয়ে ফেলতে হবে। ভালো জায়গা প্লাস্টিকের সাথে পলিথিনও আছে, পলিথিনও আছে। এখন আপনার পলিথিন বন্ধ। পলিথিন আছে। আমার তো মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন পাওয়ার আসেন 2001 সালে, এসে প্রথমেই উনি প্লাস্টিক ব্যান করছিলেন না, ইফ আই এম নট মিস্টেকেন। দ্যাট ওয়াজ 25 বছর আগে। এখন পর্যন্ত আমরা এখন কিছু করতে পারি। এই কয়েকদিন আগে ওই যে যখন অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখনও কিন্তু প্লাস্টিক নিয়ে কি কথা হলো, কিছুই হয় নাই। হ্যাঁ, সুতরাং এটা আমি আপনাকে বলতে পারি একটা জিনিসই, যে আমাদের এখানে এগুলো কাজ করতে অবশ্যই এটা সহজ কাজ না। এটা আপনি যদি করতে চান, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অর্গানাইজেশন চেঞ্জ করতে হবে, আপনাকে প্লাস্টিকের, যেমন কথার কথা, প্লাস্টিকের ব্যাগ যদি আপনি উঠিয়ে দিতে চান, তার বিকল্প আপনাকে দিতে হবে। তাহলে বিকল্প না দিলে এটা হবে না। সুতরাং এই কাজগুলো কঠিন, কিন্তু আমার মনে হয় এই কাজটা করতে হবে। আমার মনে হয় কঠিন কাজ করার কোনো প্রবণতা আমি বাংলাদেশ সরকারের মধ্যে দেখতে পাই না আর কি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এবং আমাদের ব্যুরোক্রেসি, তারা কোনো কঠিন কাজ করতে চায় না। তো সেটা হলো গিয়ে প্রবলেম। আমি যেহেতু ব্যুরোক্রেটিক ইয়ে থেকে আসছি, আমি এটা বুঝি, রাজনীতিকরা তো এটাই মেনে নিচ্ছে। জি, এখানে আমি একটু যোগ করে আমি আপনার কাছে আসি প্রসঙ্গক্রমে। সাকিব ভাই যেটা বলেছেন যে কোনো সুনির্দিষ্ট দু একটা বিষয়ে যখন কোনো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেয়, আবার জনগণের আকাঙ্ক্ষাও থাকে। জনগণ বলতে আমি কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি বোঝাচ্ছি না, পলিথিনের প্রশ্নে বলছি। সম্ভবত দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তখন শাহজাহান সিরাজ ছিলেন। তো তখন কিন্তু আলোচনা ছিল যে সম্ভব পলিথিন সরানো, কারণ আমরা সারাদিন পলিথিনের মধ্যেই ডুবে থাকি। দেখা গেছে জনসম্পৃক্ততা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল, সরকারি চেষ্টাও ছিল, খুব অনেকটা ম্যাজিক্যাল ফল দিয়েছিল, কিন্তু এটা অবিশ্বাস্য ফল দিয়েছিল। কিছুদিনের মধ্যে আলোচনা আরেক ধাপ বাড়লো যে আমরা এই সুযোগে পাটের ব্যবহারটা বাড়াতে পারি কিনা। কিন্তু যখন পাটের প্রশ্নে একটু একটু আলোচনা শুরু হলো, দেখা গেল আলোচনাটা আর এগুলো না। এমনকি পলিথিনের বিষয়ে যে অগ্রগতিটা হলো সেটাও থেমে গেল। এতে করে সাকিব আল ভাই যেটা বলছিলেন যে আরেকটা নেক্সাস আছে ওখানে, যে তারা আমরা যত না আলোচনা করি, হয়তো আগামীকাল আরেকটা বিষয়ে আলোচনা করব, ওই নেক্সাসের অংশীজনরা কিন্তু সিরিয়াসলি তাদের এজেন্ডা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে এখনও পানি সরে যাক, এটা কিন্তু সবাই চায়। যিনি অবৈধ দখলদার একটা ভবন তৈরি করে ফেলেছেন ওই পানির চলতি পথে, তিনিও চান যে পানি সরে যাক। তো তিনি গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার চাওয়াটা আবার আংশিক, যে উনি ঠিকঠাক মতো থাকুক,
বাদ বাকিদের সমস্যা হোক। তো এইসব ক্ষেত্রে যেহেতু এখন একটা রাজনৈতিক সরকার আছে, যদি সরকার শক্ত হাতে সিদ্ধান্ত নেয় যে অন্তত পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো করা হবে, সেই ক্ষেত্রে সামনে যার ভবন পড়ুক আর কারো কোনো স্থাপনা পড়ুক, যে এগুলো বরদাস্ত করা হবে না, আমার বিশ্বাস মানুষ অত্যন্ত সাদরে সেটা লুপে নেবে এবং সহযোগী ভূমিকা রাখবে। জি, কামাল ভাই, এবার আমি অন্য প্রসঙ্গে আসি। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার, আমরা আজকে এটা আমাদের ট্যাগলাইন। আজকে আমি চিফ প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্য কিছু অংশ উল্লেখ করতে চাই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন তাকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক তৎপরতা চলছে এবং দেশে ফেরানো গেলেই তাকে গ্রেফতার করা হবে, তার জামিনের কোনো সুযোগ নেই। ভারতীয় বা সংবাদ মাধ্যমেরও বেশ কয়েকটি আমি খবর আছে, আমি সেগুলো উল্লেখ করতে চাই। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ বা অস্থিরতা তৈরি করতে পারে। দলীয় নেতাকর্মীদের উপর যে চাপ রয়েছে তা কাটিয়ে উঠতে এবং আসন্ন নির্বাচনের আগে দলকে পুনর্গঠিত করতেই তিনি দলবলসহ আদালতে আত্মসমর্পণের এই আইনি ও রাজনৈতিক পথ বেছে নিচ্ছেন। আরেকটি খবর, আমি ভারতের গণমাধ্যমগুলো শেখ হাসিনার এই পদক্ষেপকে একটি বড় রাজনৈতিক চাল হিসেবে দেখছে। আপনার কাছে কি মনে হয় আসলে এটা কি রাজনৈতিক চাল? আপনি যে কয়েকটা তথ্য এখানে উল্লেখ করেছেন প্রত্যেকটা সত্য, 16 আনা সত্য। সত্যই কারণে বাংলাদেশের রাজনীতিতে সকালে যেটা সত্য, দুপুর নাগাদ যদি সেটার মধ্যে একটু ত্রুটিও থাকে, সন্ধ্যা নাগাদ আবার ওইটাই সত্য। যেখানে শেখ হাসিনাকে ধরে আনার বিষয়ে সরকারের ব্যাপক আয়োজন, ব্যাপক প্রস্তুতি, সেখানে শেখ হাসিনা স্বয়ং নিজেই আসতে চান। তার মানে তো এক সুন্দর ভালো বোঝাপড়া, ধরে আনার তো আর দরকার নেই। তো আবার কখন আসতে চান, এর আগ পর্যন্ত বলছিলেন যে কোনো সময়, হুট করে বা চট করে। তারপরে ডিসেম্বর, এবার ডিসেম্বর একদম দিনক্ষণও তিনি দিয়ে দিচ্ছেন। তারপর অনেকে বলছে কেন ডিসেম্বর, কেন ডিসেম্বর কেন? আজকাল নয়? হ্যাঁ, কেন সেটাই আগস্টে নয়? আগস্ট অত্যন্ত স্পর্শকাতর মাস। তো আবার কতগুলো কথা আছে আপনার বা আমার বলার অপেক্ষা রাখে না, যে বৃষ্টি এলে রাস্তাটা ভিজে যাবে, এটা বলা লাগে আপনার? রাস্তা আসলে তো এটা ভিজবেই। বৃষ্টি আসলে কেউ যদি জোর করে বলে, আমাদের আলেমদের মধ্যে প্রবণতা আছে যে যারা রোজা আছেন তারা ইফতার করবেন, বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহর কিচ্ছু নাই। যিনি রোজা আছেন তিনি সন্ধ্যায় ইফতার করবেন। তো শেখ হাসিনা আসলে তো গ্রেপ্তারি হবেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা, গুরুতর বলা মামলা। হচ্ছে তার জামিনের কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আবার এটা হচ্ছে আগাম কথা। কারণ বাংলাদেশে আমরা দেখেছি, ঘটনা উল্লেখ নাই করি, ব্যক্তি উল্লেখ নাই করি, যাতে কারোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া না হয়, রাজবেশে এখানে আসার দৃষ্টান্তও আছে। কিন্তু এসে আত্মসমর্পণ করে আইনকে মোকাবেলা করা, এই জিনিসটা এখনো অবশিষ্ট আছে বাংলাদেশে। তো সেটা হতেও পারে। আবার তিনি কে? তিনি যেন একজন না, আওয়ামী লীগের সভানেত্রী। এত বড় একটা দল, কে তাকে পছন্দ করলো, কে আওয়ামী লীগকে অপছন্দ করলো, এটাও ম্যাটার করে না। এই দলের কর্মীরা তাদের মতো করেই কিন্তু চলে। আপনি খেয়াল করেছেন আজ পর্যন্ত শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বাদে দেন, একদম নিচের গোরান টেম্পো লীগের সভাপতি ধরেন, বা কাঁঠাল বাগান ঢালের বৈঠা লীগের সেক্রেটারি ধরেন, বলছে একজনও যে আমরা কোনো ভুলভ্রান্তি করেছি বা ওয়ার্ড কমিটি আর কি। হ্যাঁ, বলেছে আমাদের কোনো ভুল হয়েছে না। অর্থাৎ চিন্তার জগতে তারা কিন্তু এক আছেন। অতএব শেখ হাসিনাও ভালো করে বোঝেন যে এদেরকে কি বলতে হবে, কি বললে তারা 32 নম্বরের দিকে ছুটবে। আবার ছুটে যদি দুই একটা সিস্টেম লসে পড়ে যায়, কেউ ইন্তেকালও করেন, এতে আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিকভাবে লোকসান হয় না, বরং আইটেম যোগ হয়। আমি যেটা বলছি শুনতে কারো কারো খারাপ লাগবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। এর আগেও এক দফায় বোধহয় 32 নম্বরের দিকে পাঠানো হয়েছিল, একবার বোধহয় 0 পয়েন্টে পাঠানো হয়েছিল, কিছু কর্মী মার খেয়েছে। তো কর্মীদের আবেগ উৎকণ্ঠাটা এমন পর্যায়ে, তারা ওই সামান্য মার খাওয়াকে সওয়াবের কাজে মনে করে, যে দলের জন্য একটু অবদান রাখতে পেরেছি। এখন শেখ হাসিনা বাংলাদেশের আগামী রাজনীতিতে তিনি অবশ্যই প্রাসঙ্গিক। যারা বলতে চান যে তাকে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা কবর হয়ে গেছে, নানান তাচ্ছিল্যের সাথে বলেন, তা নয়। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক। ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না, বা কতটুকু দাঁড়াবে, ক্ষমতায় আবার ইহকালও আসতে পারবে কিনা, আছে এসব প্রশ্ন থাকতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। তার এই প্রাসঙ্গিকতা বুঝেই শেখ হাসিনা নিশ্চয়ই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আবার তিনি কতজনই তো কত বক্তব্য দেন, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ওনার বক্তব্যকে এভাবে পিক করেন কেন? জি, এটাও তো একটা প্রশ্ন।
আবার তিনি কিছু একটা বলা মাত্রই আমাদের এইদিকে যারা তার বিরোধী আছেন তারা তো চুপও থাকতে পারেন, অগ্রাহ্য করতে পারেন, কিন্তু দেখবেন ক্ষেপে গিয়ে অগ্রাহ্য করেন। আবার এক পক্ষ দেখলাম যে গত 2 দিন খুব, অন্তত ফেসবুকে খুব সরব, তাকে আসতে দেয়া যাবে না, এটা ঠেকাতে হবে। এটা আবার নতুন উপাদান, যেখানে স্বয়ং সরকার চায় আনতে এত খরচপাতি করে। বিচারের বিষয় আছে যেহেতু যেখানে আইনের বিষয় আছে, এখানে কূটনীতির বিষয় আছে, যেন তেন বিষয় না তো। ওনারা খাগড়াছড়ির থেকে নিয়ে আসা না তো, বা গোপালগঞ্জ থেকে ধরে নিয়ে আসা না। আরেকটা দেশে তিনি আছেন, বিশেষ প্রটোকলে আছেন, কূটনীতির অনেক প্রাসঙ্গিকতা সেখানে। তো যারা আবার বলছেন আসতে দেয়া যাবে না, ঠেকাতে হবে, এটা আবার নতুন উপাদান। কেন আসতে দেয়া হবে না? তিনি আসতে চান, সরকার ধরে আনতে চায়, আইন তার উপস্থিতি কামনা করে। আমাদের আইনের একজন লোক বলেছেন যে ডিসেম্বরে কেন, উনি পারলে এখনই আসেন, ওনাকে খুব দরকার। তো ওনাকে যখন খুব দরকার, উনি নিজে আসতে চান, তা আপনারা আবার বাধা দিচ্ছেন কেন যে সবাই ঐক্যবদ্ধ হও, তিনি যেন আসতে না পারেন? অর্থাৎ বিষয়গুলোর মধ্যে একটা একটা ভজঘট, উদ্ভট কথাবার্তা। তো নিশ্চয়ই হিডেনে কিছু না কিছু আছে, নইলে তাকে এই আগস্টের আগে, এই জুলাই মাসে, এই বৃষ্টি বাদলার দিনেও প্রাসঙ্গিক করা একেবারে যেন তেন বিষয় নয়। জি, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সেই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা করবো। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন লেখক, কলামিস্ট ও সাংবাদিক মোস্তফা কামাল এবং সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি সাকিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। সাকিব ভাই, চলমান ঘটনা যেসব আছে নিশ্চয়ই আপনি চোখ রাখছেন। আপনার কাছে বিষয়টি কি মনে হচ্ছে? বিশেষ করে শেখ হাসিনার যে মানে দেশে ফেরার ঘোষণা, তারপরে সরকার প্রতিক্রিয়া, ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আপনার কাছে কি মনে হয় বিষয়গুলো? রাজনৈতিক চাল বলছেন কেউ কেউ। আমি প্রথমে একটু জলাবদ্ধতার বিষয়ে জি, একটা সেকেন্ড একটা কথা বলে, জলাবদ্ধতার বিষয়ে বলতেছি না, আমি মৌলিক বিষয় বলতে চাই। এটা বলে তারপর আমি এখানে আসতে চাই। সেটা হচ্ছে যে যারা আয়েশি জীবন যাপন করে, তাদের যে আপনার হিউম্যানিটি, অনেক সময় তাদের মানবিকতাটা পারফরমেটিভ। যারা আয়েশি জীবনযাপন করে তাদেরকে দিয়ে আসলে কিন্তু বড় কিছু হবে বলে মনে হয় না, কখনো হয় না। এবং উনারা কিন্তু স্ট্যাটাস কো অ্যান্টে, যেটা স্ট্যাটাস কো, যেটা অবস্থা, সেটাকেই উনারা রেখে দেন। আমি মনে করি যে আমাদের সরকারের যারা একেবারে উপরের লেভেলে আছেন এবং আমাদের ব্যুরোক্রেসির যারা উপরের লেভেলে আছেন, তারা দুইটা গ্রুপই, এবং ব্যুরোক্রেসি বলতে আমি সিভিল, মিলিটারি সবই বুঝাচ্ছি, অত্যন্ত আয়েশি জীবনযাপন করেন। এখনও দেখেন আমাদের কিন্তু বেতন কার কি বাড়বে কথা নাই। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়েছে, সরকারি কর্মকর্তাদের কিন্তু বেতন বেড়ে গেছে। ওটা এফেক্টিভ হবে কখন সেটা আরেক কথা, কিন্তু করছে। সো আমি মনে করি যে এই যে আয়েশি, যেই কমফোর্টেবল, দে আর টু কমফোর্টেবল, উনাদের মধ্যে কোনো ব্যাপারে কিন্তু আমি কোনো আর্জেন্সি দেখি না। উনাদের কিন্তু খিদা পাইতে হয় না, উনাদেরকে কিন্তু বৃষ্টিতে ভিজতে হয় না, উনাদের কিন্তু এই সমস্যাগুলো হয় না। এবং যেহেতু সমস্যাগুলো হয় না, আমি এই জন্য কিন্তু উনারা এই কাজটা করবেন, এই ব্যাপারে আমি একেবারেই আশা শূন্য। আমার কোনো আশা নেই, জিরো। And I can bet with other people. হাসছেন, হ্যাঁ, হাসতেছে, কারণ উনি তো সাংবাদিক, তো বাস্তবতা। সাংবাদিকরা একটা ইয়া করেন, কিন্তু আমি বলতেছি জিরো চান্স। কারণ আমি যে দেখেছি, আমি সেটা দেখে আমি আপনাকে বলছি। না, আমরা দেখছি, আমরা এইটা বাস্তবতা। সাকিব ভাই তার বাস্তবতার কথাই বলছেন। হ্যাঁ, ঠিক তো, এবং এটা হওয়ার কোনো কথা নাই। কারণ আপনি যদি মাল মশলা, মানে আসে না যে আপনার রান্না করতে গেলে আপনার মাল মশলা যদি একই থাকে, তাহলে তো একই রান্না হবে। আপনার মাল মশলা তো কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো আমি মনে করি না যে এই জলাবদ্ধতা বা এইগুলো কিছুই ইয়ে হবে। এখন আপনি আসি আমরা শেখ হাসিনার ব্যাপারে। এই শেখ হাসিনার ব্যাপারে একটা কথা আছে। আমরা যখন খুব ছিলাম, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে যে আইসি জীবন তো গেছে, হ্যাঁ, তার আগে তো আইসি জীবন ছিল। আমি বলবো, আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহ যে আমাকে আইসি জীবন থেকে বের করে আনছেন। কারণ আইসি জীবন থেকে বের হয়ে আমি অনেক কিছু শিখছি। আমি আইসি জীবনে থাকলে শিখতাম না, খুশি লাইফ ছিল, ভালো ভালো পোস্টিং করতাম, সেটা হয় নাই, উইচ ইজ ফাইন। আমি এখানে যেটা বলতে চাই, যখন শেখ হাসিনা ছিলেন, আমি এখানে একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো মানুষকে পার্সোনালি অ্যাটাক করার পক্ষপাতী নই। হ্যাঁ, আমি কিন্তু এটা করতে চাই না। প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু তার কাজের হয়তো আমি তার সমালোচনা করছি, কিন্তু আমি কোনো মানুষের সমালোচনা করছি না। সেই হিসাবে আমি বলি যে
যখন শেখ হাসিনার সময় যখন সংগ্রাম হইতো বা সংগ্রামের মানে আমরা একটা চেষ্টা করতেছি বা ইয়ে হচ্ছে, তখন বিএনপির নেতাদের কিন্তু ড্রয়িং রুমের আপনার মাঝে মধ্যে ছবি আসতো, মানে ওনারা ধরেন ড্রয়িং রুমে বসে আছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। তা আমি দেখতাম যে ওনাদের সাধারণত ড্রয়িং রুমগুলো খুবই জমকালো। তখন আমি একটা নতুন আমার মাথায় ঢুকছিল যে জমকালো যে ড্রয়িং রুম যার, তাকে দিয়ে বিপ্লব হবে না, এটা হয় না, এটা বিপ্লব হইতে পারে না। এবং এই জন্য কিন্তু দেখেন হাসিনাকে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সরায় নাই, সরাইছে কিন্তু যেই বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলো কিন্তু আয়সী জীবনযাপন করতো না। সুতরাং এখন আমরা আসি যে ওদেরকে যখন সরিয়ে দিল, শেখ হাসিনা চলে গেল, তখন এই বিপ্লব আর সরকারের মধ্যে দূরত্বটা বাড়িয়েছে কে? এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের আর্মি চিফ। আমাদের আর্মি চিফ তখন নাহিদকে বলেছে, নাহিদ যেটা উনি পার্লামেন্টে বলেছেন যে হয় সাংবিধানিক সরকার নাইলে সামরিক সরকার। উনি বলার কে? তার মানে উনি কি বলতে যাচ্ছেন? তার মানে উনি বলতে যাচ্ছেন বাংলাদেশে কোনোদিন কোনো বিপ্লবী সরকার হবে না। ঠিক আছে, এখন ওনারা নাকি এই একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দলের নেতা উনিও এটা নিয়ে কমপ্লেন করেছেন, আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এখন উনি বলছেন, এবং এইটা নিয়ে সামাজিক মাধ্যমে কথা হয়েছে যে এই নির্বাচন ঠিক মতো হয় নাই, এখানে অনেক আপনার ঝামেলা আছে। তাহলে ওই আপনি একটা মানে কারচুপির নির্বাচন করে বা একটা ডিজাইন নির্বাচন করে আপনি কি করলেন, একদল লোককে বসালেন যারা আয়েশি, তাদেরকে বসানোর পরে, এবং এখন আপনি বলতেছেন, আমরা তো তখন এটাও বলছিলাম আচ্ছা যে শেখ হাসিনাকে বাংলাদেশে যদি না আনা হয় তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক কখনো নর্মালাইজ হবে না, যেটা কিন্তু তৌহিদ হোসেন সাহেব প্রথমে বলছিলেন যে এটা হবে না, এটা কোনো প্রবলেমই নেই, হাসিনার থাকার সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা ওনার মিস্টেক ছিল। এখন আসেন যে হাসিনা বাংলাদেশে আসবে, এটা তো আমাদের জন্য খুবই ভালো কথা, আসবেন, উনি বিচারের মুখোমুখি হোক। উনি এখানে আসলে ইট ইজ এ ওপেন অ্যান্ড শাট কেস, ইউ নো ওয়াই? কারণ হচ্ছে যে আমাদের এখানে আল্লাহ বাঁচাইছে, আমাদের এখানে আব্দুল মামুন সাহেব আছেন, যিনি আইজি ছিলেন, তিনি এখন জেলে বোধহয়, কিন্তু উনি ডাইরেক্টলি নিশ্চয়ই শুনেছেন যে শেখ হাসিনা উনাকে বলেছে যে ওখানে গুলি করতে হবে, এবং উনি যদি একবার বলে থাকেন যে শেখ হাসিনা আমাকে বলেছে ওখানে গুলি করতে হবে বা ওখানে গুলি করতে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দ্যাট ইজ ইনাফ। হ্যাঁ, প্লিজ একটা মিনিট একটু করি। সেনাপ্রধানের যে বিষয়টা আপনি এনেছেন, আজকের এই দিনে হয়তো এ নিয়ে আমরা আলোচনা করছি বা আলোচনার কথাচ্ছলে ওনার প্রসঙ্গ এসে যাচ্ছে, কিন্তু আপনি 5 আগস্টের দিনটির কথা যদি ভাবেন, ওই দিনে আমাদের ভাবনার মধ্যেও ছিল না যে আপাতত ফুল স্টপ না হোক একটা কমা বা সেমিকোলনও কীভাবে পড়তে পারে ওই অবস্থাটার মধ্যে। সেনাপ্রধান যে বিচক্ষণতার প্রমাণটা সেদিন দিয়েছিলেন 5 আগস্টে, সব মহলকে, মাঠের সব মহলকে একসাথে করা, এবং এটা বাংলাদেশের ইতিহাসে বোধহয় রেকর্ড হয়ে থাকবে, এক সময় পাঠ পঠনের বিষয়ও হবে। তিনি কিন্তু প্রথম কথা বলেছিলেন রাজনীতিবিদদের সাথে, এটা কিন্তু এক ঐতিহাসিক বিচক্ষণতা। কাউকে তিনি অগ্রাহ্য করেননি, তিনি শিক্ষার্থীদের সাথেও কথা বলেছেন। সেই সমান্তরালে আরেকটা বিষয় যেটা ঘটেছে, এখনও মাঝে মধ্যে সমালোচনা হয় অথবা প্রশ্ন উঠানো হয় কিন্তু ফয়সালা আসে না, যে আওয়ামী লীগের বেশ কতক লোককে আশ্রয় দেয়া, এই জিনিসগুলোকে যদি আপনি একসাথে করে বিশ্লেষণ করেন, ওই সময়ের জন্য এটা ছিল একটা দাওয়াই। এই উত্তপ্ত পরিস্থিতিটাকে একটা জায়গায় আনা, অর্থাৎ পরিস্থিতি সামলানো যেটাকে বলে। সচরাচর আমাদের সেনাপ্রধানদের বিভিন্ন জনের বিভিন্ন রকম ভূমিকা আছে, এক্ষেত্রে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকাটা একদম স্বর্ণাক্ষরে, সে 71 থেকে। পরবর্তীতে আরও বিভিন্ন জনের আছে, 90-তে নুরুদ্দিন খানের আছে, জেনারেল নুরুদ্দিন খানের। এই 2024-এ এসে 5 আগস্টে এই সেনাপ্রধানের যে ভূমিকা, এটাও কিন্তু আমাদের রাজনীতির বিজ্ঞানে বা রাষ্ট্রবিজ্ঞানে খুব সুন্দর করে লেখা থাকবে, অন্তত সেই দিনের ভূমিকাটা। এরপরে যেটা সাকিব আলী ভাই বলেছেন নির্বাচন সহ অন্য বিষয়, সেটা কিন্তু একেবারে ভিন্ন আরেকটা বিষয়। তো ওই রকম জায়গায় সেনাবাহিনী প্রধানকে একদম দোষারোপ করাটা বোধহয় খুব
সুন্দর হয় না। আমি অন্তত 5 না, না, আগস্টের না, বিষয়টা আমি একটু কামাল ভাইয়ের সাথে একটু এটা নিয়ে কথা বলতে চাই। উই হ্যাভ গট দ্য প্ল্যাটফর্ম, সো লেট আস ডু ইট। আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াইছি 3 বছর, সেখানে ব্রিগেডিয়ারদেরকে আমি পড়াইতাম। সুতরাং আমি আর্মি অফিসার 1-2 দেখি নাই, আমি অনেক আমি দেখেছেন শয়ে আর্মি অফিসার, এবং খালি দেখিই নেই, তাদের সাথে আমি বছর পর বছর কাটিয়েছি, 3 বছর কাটিয়েছি, 1 বছর কোর্স আর 3 বছর পড়ালেখা। আমি প্রথম কথা বলবো যে জেনারেল ওয়াকার যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যে জেনারেল ওয়াকারের আমি নিচ্ছি না, উনি কিভাবে জেনারেল হয়েছেন, উনি কিভাবে চিফ হয়েছেন, আমি সেখানে যাচ্ছি না। সেখানে গেলে বাংলাদেশে আসলে বেস্ট অফিসার্স ডু নট বিকাম চিফস। 1-2টা হয়তো রেয়ার মানে থাকে, এক্সেপশন আছে, যেমন ইকবাল করিম ভুঁইয়া প্রবাবলি অ্যান এক্সেপশন, বাট সাধারণত বেস্ট অফিসাররা ব্রিগেডিয়ার অবস্থায় পড়ে যায়। মেজর জেনারেল হওয়া মানে হচ্ছে পলিটিসাইজ হইতে হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের নিয়ম। উনি একজন পলিটিসাইজ জেনারেল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, উনি পলিটিসাইজ। উনার পলিটিক্যাল ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া উনি এখানে আসতেন বলে কেউ বলবে বলে আমি মনে করি না। এবার আসেন যে আমি শেখ হাসিনাকে উনি যখন পাঠিয়ে দিলেন, এবং সেই সময় উনি ইন্ডিয়ান আর্মি চিফের সাথে উনি ছিলেন, সরাসরি যোগাযোগে ছিলেন, আমি সেটাকে মেনে নিচ্ছি যে শেখ হাসিনাকে বের করে দেওয়াটা বাংলাদেশের জন্য তখন খুবই দরকার ছিল, এটা আমি মেনে নিচ্ছি। আমি যদি এটা, এবং উনি তখন ভাবছেন উনার প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা, উনার বস, কিন্তু উনি উনার বসকে উনি বাঁচাতে পারবেন না, সেজন্য ওনার বসকে সরানো দরকার, উনি ওনার বসকে সরাই দিলেন। আমি এইটুকু মেনে নিতে পারি, কিন্তু যে মুহূর্তে উনি সরিয়ে দিলেন, আমি যেটা মনে করি যে উনি কিন্তু আওয়ামী লীগের 626 জনকে কাকে কাকে রেখেছেন, যতগুলো ডিজিএফআই ছিল, যতগুলো আর্মি অফিসার ছিল যারা গুম খুনের সাথে ছিল বলে অনেকেই জানে, উনি কিন্তু কাউকেই ধরেন নাই অলমোস্ট, এই খালি এই 2-1 ছাড়া। সুতরাং আর্মির ভিতরে, এবং উনি যেটা করেছেন, উনি কন্টিনিউইটি মেনটেন করতে চেয়েছেন। ওনার কথাটা হচ্ছে কন্টিনিউইটি মেনটেনটার একটা আপনার মূল্য আছে, এটা করতে হয়। কিন্তু বিপ্লবের সময় 2000 ছেলেকে যেই দেশের সরকার মারছে, সেই সরকারের অধীনের যে কয়টা জেনারেল আছে, দে আর অল সাসপেক্ট। তখন কি শেখ হাসিনা কিভাবে প্রমোশন দিত আমরা জানি না, কিভাবে আপনার জেনারেলদেরকে ব্যবহার করতো আমরা জানি না। সুতরাং দে ওয়ার অল সাসপেক্ট, এবং উনি কি করছেন, সব সাসপেক্টকে পালাতে দিচ্ছেন। এখন আমি আপনাকে বলি, এইটার ইতিহাস লেখা হবে। উনি যে রাজনীতিবিদদেরকে নিয়ে সামনে নিয়ে আসছেন, সেই রাজনীতিবিদরা কি আমাদেরকে কি যেই দেশ দিচ্ছে জলাবদ্ধতা, 57 বছরের জলাবদ্ধতার দেশ দিছে না? আপনি একটু আগেই তো এই জলাবদ্ধতার করলেন, আবার এখনই আসে বলতেছেন যে না ওই রাজনীতি ভালো, তাহলে জলাবদ্ধতাকে অ্যাকসেপ্ট করেন। ভালো মন্দের প্রশ্ন নাই, যে ইনভলভ করা, একটা সমস্যা সামনে নিয়ে এসে সেটার একটা ফয়সালা রচনা করা। উনি ওখানে শুধু রাজনীতি না সাকিব আলী ভাই, ওখানে কিন্তু কূটনীতির বিষয়ও ছিল, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। শুধু রাজনীতি না, কূটনীতির এই কাজগুলো তিনি করেছেন শক্ত হাতে। উনি শক্ত হাতে কিছুই করেন নাই। উনি যেটা করছেন সেটা হচ্ছে কি, যেটা শেখ হাসিনার যে সরকারি ব্যবস্থা ছিল, যে অ্যাপারেটাস ছিল, সেই অ্যাপারেটাসকে উনি সেভ করছেন। সেই যে সেভ করছেন, তার দাম, তার মূল্য আমাদেরকে আজকেও দিতে হবে, আগামী 3 মাস পরেও দিতে হবে, আগামী 6 মাস পরেও দিতে হবে। যতদিন ধরে শেখ হাসিনার অ্যাপারেটাস এখানে থাকবে, ততদিন ধরে বাংলাদেশে, আপনি তো দেখতেছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এটা ভালো হবে না। এবং আমি চ্যালেঞ্জ দিলাম তো, বাংলাদেশের যে বাস্তবতা, ওখানে আপনি শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, বিএনপি মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, সেটা কখনো হয়নি, হবে। জামায়াত মুক্ত বাংলাদেশ, জামাত মুক্ত তো আশা করেছি আমরা, আমরা তো জামাত মুক্ত বাংলাদেশও আশা করেছি। একটা হচ্ছে যে বলার জন্য বলা, আশা করেন না করেন, আমরা আশা করি না করি, কিন্তু এই জিনিসগুলো আমরা দেখেছি, আমরা কোনো কিছু আশা করি না। কিন্তু ওখানে একটা সংশোধনের প্রশ্ন আছে, উপলব্ধির প্রশ্ন আছে। 24 তো আমাদেরকে সেই উপলব্ধির একটা বার্তা দিয়ে গেছে। আজকে সাকিব আলী ভাই তার মতো করে যে বিশ্লেষণটা করেছেন, একসময় কি আমরা এভাবে বিশ্লেষণ করতে পেরেছি? পারি নাই তো, বা করার দরকারও মনে করিনি। অথবা সাকিব আলী ভাইও আগে করেছেন কিনা এই বিশ্লেষণগুলা, এই ল্যাঙ্গুয়েজে আমি ঠিক জানি না। তো পেরেছি তো, পারছি তো, এটাও তো একটা ভালো দিক। আমি সেটা বলতে চাচ্ছি মূলত। কারণ এই সেনাপ্রধান তো ভিন্ন দেশ থেকে আসেননি, বা নতুন করেও আসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। তিনি যে এই দেশের বাস্তবতাটা উপলব্ধি করে একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে একটা স্মুথ জায়গায় আনতে পেরেছেন, এটা তো আমরা অনেকে আশা করিনি, যে পরিস্থিতিটা কোন দিকে যেন যায়। আমি মনে হয় এটা উনি যেটাকে, মোশাররফ কামাল ভাই যেটাকে স্মুথ বলছেন,
আমি সেটাকে বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার 2000 বাচ্চার রক্তের উপর দিয়ে গেছে, পা মারিয়ে উঠছে। জি। এবং আজকে আমার মনে হচ্ছে যে আজকে বলতে আপনার সাথে কথা না, মানে এই এই বাস্তবতা। দেশের বাস্তবতা দেখে বলছি, এখন পর্যন্ত আমার দেখলে মনে হয় যে কিছুই চেঞ্জ হয়নি। এটা আমার কথা না, এটা দেশের সব মানুষের কথা, যে কিছুই চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। তাহলে 2000 ছেলে কেন প্রাণ দিল? এই 30,000 বা 20,000 বা 5,000 এই যে বাচ্চারা তাদের হাত পা চোখ দিল, এটাতে আমাদের কি পরিবর্তনটা হয়েছে বলেন আপনি? কি পরিবর্তনটা হয়েছে? সুতরাং কোনো পরিবর্তন হয়, এবং এই যে পরিবর্তন হয় নাই, এটার জন্য একটা বড় ভূমিকা, আমি সরি, আমার সাথে জেনারেল ওয়াকারের কোনোদিন দেখাও হয় নাই, কোন পরিচয়ও নাই। উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ, আমি কিন্তু এগেইন, উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ ইন পার্সন, বাট হোয়াট হি ডিড অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি ইমাজিনেটিভ মানুষ, আমি আমি মনে করি উনার কোনো ইমাজিনেশনই নেই, জিরো ইমাজিনেশন। এবং উনি কি করছেন, উনি তখন যেভাবেই হোক ওই অন্তর্বর্তীকালীন সরকারটাকে ইয়ে করছেন, উনি এটাকে আবার আমরা যেই প্রবলেমেটিক ইয়েতে ছিলাম, অবস্থায় ছিলাম, এটা যে প্রবলেমেটিক এটা ওনার বোঝার ক্ষমতা নেই। উনি কি করছেন, উল্টা করে আমাকে আবার ওই প্রবলেমের মধ্যে ঢুকে দিচ্ছেন। সো দ্যাটস ওয়ার উই আর, আমাদের কিছুই চেঞ্জ হয় নাই, অ্যান্ড ইট উইল নট হ্যাপেন, ইট উইল নট। আপনি দেখেন এটা কিচ্ছু হবে না, একই জিনিস চলতেছে। যাক, আপনি আপনার উপলব্ধি বলেছেন, আমরা আশা করব যে অবশ্যই কিছু হবে। দেখা আবার কিছু হয়েছে বলে একটা নির্বাচন কিন্তু হয়েছে, 57 যেটা বছরে আমরা কত নির্বাচন হইল বলেন? না, এবারে নির্বাচনটার একটা ভিন্ন মাত্রা আছে সাকিব আলী ভাই। আমরা নির্বাচন তো ভুলেই গিয়েছিলাম যে নির্বাচন কাকে বলে, ভোট দেখেছি মাঝে মধ্যে। কামাল ভাই, সাকিব আলী ভাই, আমি একটু আবার অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি একটু সীমান্ত নিয়ে কথা বলতে চাই, গঙ্গার পানি চুক্তি নিয়ে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই একটু। আমরা দেখলাম যে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার সেই একই কথা, অনুপ্রবেশ নিয়ে আবার তিনি কথা বলেছেন, সেটি তিনি বলতেই পারেন। আমি আর একটি বিষয় উল্লেখ, গঙ্গার পানি চুক্তির বিষয়ে একটি তথ্য উল্লেখ করতে চাই। ভারতের জন্য এই মুহূর্তে অন্যতম বড় এজেন্ডা হলো 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তির মেয়াদে 2026 সালেই শেষ হয়ে যাওয়া। ভারতের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন, বিগত 3 দশকের নতুন তথ্য ও নদীর প্রবাহ বিবেচনা করে বাংলাদেশের সাথে দ্রুত এই চুক্তি নবায়নের আলোচনা শুরু করা উচিত। গঙ্গা চুক্তি নিয়ে আরেকটি ভারতের সংসদীয় কমিটি বলছে যে বাংলাদেশ সীমান্তে ড্রোন, মোশন সেন্সর এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো আধুনিক নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চরমপন্থী অনুপ্রবেশ না ঘটে। সাকিব ভাই, দুটি বিষয়, একটা হচ্ছে গঙ্গার পানির ব্যাপারে তারাই বেশ এখন দেখছি নমনীয় যে আসলে গঙ্গার পানির চুক্তি নতুন করে করা উচিত, এটি সংসদীয় কমিটির প্রধান ডক্টর শশী থারুর সুপারিশ করেছেন। আরেকটি সংসদীয় কমিটি তারা বলছে যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য যেসব এলিমেন্টসগুলো দরকার সেই জিনিসগুলো বসানোর কথা বলেছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এখানে দেখি যে গঙ্গা পানি চুক্তির ব্যাপারে ইন্ডিয়ান একটা পজিশন আমি যেটা পাই, সেটা হচ্ছে ওনাদের এক্স অ্যাম্বাসেডাররা, যা ফরমার অ্যাম্বাসেডার ছিলেন টু বাংলাদেশ, হাই কমিশনার, তারাও যেটা বলতেছেন, একজন দুজনের মুখে আমি শুনেছি পাবলিকলি, যে যদি চীনকে যদি তিস্তা ব্যারাজের দিয়ে দেওয়া হয়, আপনার তিস্তার কাজটা দিয়ে দেওয়া হয়, তাহলে তারা আমাদের সাথে গঙ্গা পানি চুক্তি করবে না। মানে তাদের টিট ফর ট্যাট আছে তো, মানে তারা কি করবে, তাদের পদক্ষেপ হচ্ছে তারা গঙ্গা পানি চুক্তি করবে না। সুতরাং গঙ্গা পানি চুক্তি যখন, তাহলে আমি এটাকে যদি একটু ঘুরাই, তাহলে গঙ্গা পানি চুক্তির কথা যখন শশী থারুর বলছেন, তখন হয়তো বা এটার মিনিংটা হচ্ছে যে তোমরা চীনের সাথে এটা সাইন করো না, তাহলে গঙ্গার পানি চুক্তি হয়ে যাবে। সো এটা বাংলাদেশ সরকার দেখবে। আমার মনে হয় যে ভারতের সাথে আমাদের যে মানে 57 বছরের যে সম্পর্ক, আমি তো মনে করি এই সম্পর্ককে আমার মানে আমাকে কম্প্রিহেন্সিভলি দেখতে হবে। আমি এটা ছোট ছোট টুকরো করে দেখতে পারবো না, আমাকে পুরো জিনিসটা বুঝতে হবে, পুরো প্রবাহটা বুঝতে হবে। যদি প্রবাহটা আমি বুঝি, তাহলে আমাকে একটা জিনিস বলতেই হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কখনো 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 করেছে। সুতরাং এটা যার থেকে না করা যায়, সেই জন্য আমাদের একটা ওপেন ডিসকাশন থাকা উচিত। আমি তো ভারতের সাথে বাংলাদেশের এনগেজমেন্ট বাড়ানোর পক্ষে, আমি আরও কথা বলার পক্ষে, আমি ফ্র্যাঙ্ক কথা বলার পক্ষে, একেবারে ফ্র্যাঙ্কলি কথা বলা। আমরা ফ্র্যাঙ্কলি আমরা কথা বলি না,
আমরা একজন আরেকজনের থেকে মানে আমি বললে কি মনে করবে, এটা আমাদের হওয়া আমাদের উচিত না। স্বার্থ আছে তো। আমাদের স্বার্থ আছে, এবং আমাদের এই স্বার্থকে খুব আন্তরিকতার সাথে, সততার সাথে আমাদের বলা উচিত যে না, আমরা তো এই পানি পাই নাই, এবং আমাদের এই পানিগুলো যখন তোমরা ডাইভার্ট করে নিয়ে যাচ্ছ আমাদের কষ্ট হচ্ছে। পরিষ্কার করেই বলা উচিত এবং এটা পরিষ্কার করে বলা উচিত। এবং যেমন ধরেন এখন ইউরোপে তারা সমস্ত বাঁধ বেড়া যেগুলো উঠিয়ে ফেলছে নদী থেকে, কারণ আপনি জানেন যে নদীতে এইগুলো দেওয়া মানেই নদীটা মরে যায়, নদীটাকে জীবন্ত করা দরকার। এগুলো কিন্তু আমাদের জীবন্ত হওয়ার কথা ছিল, এটা আস্তে আস্তে মরে যাচ্ছে। সো আমি এই গঙ্গা পানি চুক্তির ব্যাপারে বলবো যে বাংলাদেশের এই ব্যাপারেও একটা কূটনীতি করা দরকার, এবং এটা আন্তর্জাতিক লেভেলে যদি নিতে হয় নিতে হবে। আমার কথা হচ্ছে যে এটার একটা সমাধান আমাদের দরকার, এবং এর সাথে যদি চীনও যদি আপনার ঢোকানো যায়, বা চীন যদি ঢুকে যায়, আমার মনে আছে যে আমি 2013 সালে গেছিলাম 3 দেশের একটি যৌথ হ্যাঁ, আমি সেটাই বলছি, কারণ আমি গেছি আপনার কলকাতায় এনডিসির টিমের সাথে আর কি। তো ওখানে একজন কর্নেল, ফুল কর্নেল, বাঙালি ভদ্রলোক, কিন্তু ইংরেজিতে কথা বলছিলাম আমরা। তো সে আমাকে বলছে যে দেখো দেখো, ব্রহ্মপুত্রের ওখানে চীন তো বাদ দিয়ে দিচ্ছে, আমাদের তো একটা কিছু করতে হবে তোমার আর আমার। তা আমি তো, আপনি জানেন আমি একটু ঠোঁট কাটা টাইপ, তা আমি সাথে সাথে বললাম যে এতদিন তো তোমরা আমার সাথে করেছো, এখন আমি একটু দেখি না, তোমরা করো না, একটু দেখি, আমি একটু ওয়েট করি, তোমরা একটু কষ্ট করো, তারপরে আমরা একসাথে হওয়া যাবে। সো এখন হচ্ছে কি সেই অবস্থা চলে আসছে। সো আমি মনে করি আমাদের একটা ট্রাইলাটারাল হইতে পারে, হ্যাঁ, এটা হওয়া উচিত, যেটা দেখবেন যে ইন্ডিয়া কোনো মতেই হইতে দিবে না, কারণ ইন্ডিয়া সবসময় বাইল্যাটারাল চেষ্টা করে যাতে হয়। আর আপনি কি ফাইনালি বললেন সীমান্ত এলাকা, সীমান্ত এলাকা, তারা বলছে যে এটা আমাদেরও তো নিশ্চয়ই এই জিনিসগুলো আমাদেরও করা উচিত। আপনি উনাদের অনুপ্রবেশকারীদের জন্য উনারা আপনার কি করবে, এই যে ড্রোন এন্ড অল দিস করছে, আর আমাদের এখানে যে ইয়াবা ঢুকে আর ফেন্সিডিল ঢুকে, এটার জন্য আমরা কিছু করি না। তা আমাদেরও তো একটা সীমান্ত প্রোটেকশন সিস্টেম থাকা উচিত। অবশ্যই। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।